আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ধপ করে পিছন থেকে আপুকে ভয় দেখিয়ে বলে উঠলো, ফেলে দিব নাকি ভাবি? পিছনে তাকিয়ে দেখি রিয়া এখানে চলে আসছে। আপু রিয়াকে উদ্দেশ্য করে বলল, ভয় দেখানো হচ্ছে আমাকে, কিন্তু আমি তো ভয় পাই না। রিয়া আপুর হাত ধরে বলল, আরে না ভাবি, এমনি মজা করলাম আর কি আপনার সাথে। হঠাৎ রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আরে দীপু যে, তোমার তো আজকাল খবরই পাওয়া যায় না। মাঝে মাঝে বুঝি না তুমি আমার বডিগার্ড নাকি অন্য কারো। সেই আত্ম থেকে একদিন আমার সাথে ছিলে, আর তো চোখেই দেখলাম না। তোমার শরীরে এত আঘাত কেন? কিভাবে কি হয়েছে? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, সরি ম্যাম, আসলে কি বলবো আপনাকে বলে বোঝাতে পারবো না। মানুষ আমার পিছনে পড়ে আছে আমাকে মারার জন্য। বুঝি না কার কি ক্ষতি করেছি আমি। রিয়া আমার কথা শুনে চুপ হয়ে গেল, আর কিছু বলল না। আপুকে একটা চকলেট বের করে দিয়ে বলল, ভাবি চকলেট খাবে? আপু খুশি মনে চকলেট হাতে নিয়ে বলল, কি ব্যাপার রিয়া, আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগছে, আর হঠাৎ আমাকে চকলেট দিচ্ছ কেন? কোনো বিষয় আছে নাকি? রিয়া হাসি দিয়ে বলল, আসলে ভাবি হয়েছে কি, কালকে সাইমনের সাথে কক্সবাজারে ঘুরতে যাব, আর এর জন্য আমি অনেক খুশি। এই চকলেট সাইমন আমাকে দিছিল, আর এখন আমার চকলেট খাবার মুড নেই, তাই তোমাকে দিলাম, নাও। আমি চোখ গরম করে আপুর দিকে তাকাতেই আপু চকলেট নিচে ফেলে দিয়ে ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি রে ভাই, তোর হঠাৎ কি হয়েছে? আমি আবার চুপ করে উপরের দিকে তাকিয়ে বললাম, কিছু না আপু। পাশ থেকে বন্যা আপুকে বলে উঠলো, আপু তুমি জানো না ওর মন খারাপ, তাও কেন এমন করছো? কেন মন খারাপ জানতে পারি? পাহাড়ের একেবারে কিনারায় যেতে যেতে রিয়া এই কথাটা বলল। আমি রিয়াকে শুনিয়ে বললাম, কাছের মানুষ কষ্ট দিয়েছে, এজন্য মন খারাপ। রিয়া বলল, ওমা, তোমার আবার কাছের মানুষ আছে? আগে তো জানতাম না। আমি তাড়াতাড়ি রিয়ার কাছে গিয়ে বললাম, ম্যাম পড়ে যাবেন, এত কাছে যাবেন না। রিয়া আমার কথা না শুনে সামনের দিকে পা বাড়িয়ে পানি ছোঁয়ার চেষ্টা করছে। এবার আপু রিয়াকে ডাক দিয়ে বলল, কি করছো রিয়া? তোমার মাথা খারাপ হয়েছে? কখন যে পা পিছলে পড়ে যাও তার কোনো গ্যারান্টি আছে? রিয়া কারো কথা পাত্তা না দিয়ে ঝর্ণার পানি পা দিয়ে ছুটতে লাগলো। আশেপাশে সবাই না করছে এত কাছে যাওয়ার জন্য, কিন্তু রিয়ার সেই দিকে কোনো নজর নাই। বন্যা আমার দিকে তাকিয়ে বলল, ভাই তুই চলে আয়। এই মেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে, বুঝতে পারছি। কখন যে পড়ে যাবে সেটা চিন্তা করছে, ওর ফাঁদে তুই পা দিস না। আমি বন্যার কথার উত্তর দিয়ে বললাম, যার কাছে আমার বেঁচে থাকার ওষুধ আছে আমি তো তার কাছেই থাকবো। হঠাৎ রিয়া আমার হাত ধরে বলল, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, আর এখানে আসার জন্য সাহসের দরকার, যা সবার ভিতরে থাকে না। আমি হাসতে হাসতে বললাম, এত সাহস দেখাতে গিয়ে আবার নিচে পড়ে যাইয়েন না, নইলে আপনার ভাই আমাকে উপরে পাঠিয়ে দিবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যেই রিয়া ফিরে চলে আসবে, ওর পায়ে ছিল হিলের জুতা। রিয়া পিছনে ফিরে হাঁটা দিতে এক পা পিছলে যেই পড়ে যাবে, তখন আমাকে জোরে ডাক দিয়ে বলল, দীপু আমাকে ধরো। কিন্তু আমি পিছনে ফিরে তাকাতেই দেখি রিয়া নিচে পড়ে যাচ্ছে। আপু দূর থেকে চিৎকার দিয়ে বলল, রিয়া। চোখের পলক পড়ার আগেই রিয়া নিচে পড়ে গেল। আমি আর দাঁড়িয়ে আছি কেন? যার জন্য আজও বেঁচে আছি তাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো, যে আমার সবকিছু। আমিও আর কোনো চিন্তা না করে লাভ দেওয়ার আগে আপুকে আর বন্যাকে উদ্দেশ্য করে বললাম, ভালো থাকিস, আর আমার জন্য এত চিন্তা করিস না। ওই বলছি না, রিয়া যেখানে আমিও সেখানে। হাত মিলিয়ে চোখ বন্ধ করে দিলাম এক লাফ। শুধু একটা শব্দ কানে ভাসলো, ভাই তুই এমনটা করিস না, আমার কসম লাগে তোর। তবে বন্যাকে দৌড় দিতে দেখলাম আমার দিকে, আর সেই সময়ে আপু ওকে পিছন থেকে আটকে দিল, যেন আমার মতো ভুল না করে। ছোট্ট একটা অ্যাড চলবে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ঝর্ণার পানির দিয়ে এতটা স্পিড আমি আগে জানতাম না। মুহূর্তের মাঝেই এমন ভাবে নিয়ে যাচ্ছে, কি বলবো, নিজেকে আর ধরে রাখতে পারছি না যেন। কিন্তু যতটা সম্ভব বাঁচার চেষ্টা করছি, আর চোখ দিয়ে আশেপাশে রিয়াকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু দেখতে পারছি না। যেতে যেতে কোথায় যেন চলে আসছি নিজেও জানি না। শরীরের শক্তিটা অনেকটাই কমে গেছে। ঝর্ণার পানির গতিও এখন তেমন নেই। তবে রিয়াকে দেখতে পারছি না। পানির মাঝে কান্না করার ইচ্ছা করছে, কিন্তু পারছি না। হঠাৎ আমার থেকে অনেকটা দূরে কিছু একটা দেখতে পেলাম। তাড়াতাড়ি তার কাছে যেতে লাগলাম। গিয়ে দেখি এটা আর কেউ না, রিয়া পানির উপরে ভেসে ভেসে চলছে। আমি কোনো কিছু চিন্তা না করে ওকে ধরে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম, কোথাও উঠে দাঁড়ানো যায় কিনা। অনেকক্ষণ ধরে রিয়া জ্ঞানহারা। ওর যদি কিছু হয় আমি শেষ। না না, ওর কিছু হতে দেওয়া যাবে না।
ওই তো আমাদের সামনে আবার পাহাড়ের মতো কিছু দেখা যায়। রিয়াকে এক হাত দিয়ে টেনে টেনে সেখানে নিয়ে যাচ্ছি। আসলে আমার সাঁতার শিখা হয়েছে ছোট থাকতে। আম্মুর সাথে যখন গ্রামে যেতাম তখন সাঁতার শিখছি, আর আজকে সেটারই কাজে এলো। পাহাড়ের কিনারে এসে রিয়াকে নিয়ে উপরে উঠলাম। তাড়াতাড়ি ওকে নিচে রেখে পেট ঝাঁকিয়ে পানি বের করতে লাগলাম। পানি ঠিকই বের হচ্ছে, কিন্তু রিয়ার কোনো হুঁশ জ্ঞান আসছে না। যত সময় যাচ্ছে আমার বুকের কম্পন বেড়েই যাচ্ছে। একমাত্র রিয়াই আমার সবকিছু। ও যদি হারিয়ে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো? ছোট থাকতে কত মুভিতে দেখেছি কেউ পানিতে পড়লে তার মুখে মুখ লাগিয়ে নাকি সাজ দিতে হয়, তাহলে জ্ঞান ফিরে। রিয়ার দিকে একবার তাকিয়ে দেখলাম, কি মায়াবী চেহারা। আসলে সত্যি এই মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি। এবার আমার মুখ রিয়ার মুখে লাগিয়ে ওকে সাজ দিতে লাগলাম। কি যে বলবো, এমন একটা অনুভূতি হয়েছে আমার বলার বাইরে। মুখে মুখ লাগিয়ে সাজ দিলাম, তাও রিয়ার কোনো খোঁজ খবর পেলাম না। এবার আমি ওকে ডাকতে লাগলাম, তাও ওর কোনো খবর নেই। এখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। রিয়াকে কান্না করতে করতে ডাকছি, এই রিয়া তুমি ওঠো না। কাছের মানুষ হারানোর অনুভূতিটা অনেক কষ্টের, কি বলবো আপনাদের। এখানে আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না, সবকিছু একদম জনশূন্য মনে হচ্ছে। আমার এখন এটা মনে হচ্ছে এখানে শুধু আমি আর রিয়া ছাড়া কেউই নেই। আবার রিয়ার মুখে মুখ লাগিয়ে জোরে শব্দ দিলাম। তবে এবার আমি ওকে শ্বাস প্রশ্বাস নিতে দেখলাম। রিয়াকে নিঃশ্বাস নিতে দেখে আমার ভিতরে আবার নতুন করে প্রাণ ফিরে এলো। রিয়া যে বেঁচে যাবে এটা এখন আশা করতে পারি, তবে ও ঠান্ডায় জমে গেছে। রিয়াকে এখানে একা রেখে পাহাড়ের কাছে গিয়ে দেখতে লাগলাম এখানে কিছু আছে নাকি, কিন্তু না, কোনো কিছুই নাই। এখানে সবকিছু একদম শূন্য। পাহাড়ের উপর উঠে তাকিয়ে এমনটা মনে হলো আমার বেঁচে থাকার ইচ্ছা মরে গেছে। সবকিছু একদম মরুভূমি, আশেপাশে শুধু বালু আর বালু, এছাড়া এখানে কিছুই নেই। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল, মানিব্যাগ সবকিছু একদম ভিজে নষ্ট হয়ে গেছে। হতাশ হয়ে আবার রিয়ার কাছে ফিরে আসলাম। একটু পর পর ওকে আমি মুখ লাগিয়ে শব্দ দিচ্ছি যেন বেঁচে যাই। দেখতে দেখতে রাত হয়ে গেল। শরীরটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে দাঁড়ানোর মতো শক্তি আর খুঁজে পাচ্ছি না। তাও রিয়াকে বুকের মাঝে জড়িয়ে রাখছি। মরলে একসাথে মরবো আর বাঁচলে একসাথে বাঁচবো, এরই নাম হয়তো ভালোবাসা। একটা গান আছে না, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। আমি ওকে এই জীবনে ভুলতে পারবো না, বেঁচে থাকি বা মারা যাই। হঠাৎ করে বুকের মাঝে কিছু নাড়াচাড়া শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি রিয়ার দিকে তাকিয়ে দেখি ও চোখ খুলছে। আমি তাকাতেই ওর চোখের উপর আমার নজর পড়লো। তাড়াতাড়ি করে আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, ম্যাম আপনার জ্ঞান ফিরেছে। আমার থেকে ছাড়া পেয়ে রিয়া বলে উঠলো, আমরা এখন কোথায় আছি আর তুমি বা এখানে কেন? আমি না নিচে একা পড়েছিলাম, কিন্তু তুমি এখানে এলে কিভাবে? আমি মন খারাপ করে বললাম, আপনাকে বাঁচাতে আমি নিচে লাফ দিয়েছি, যেখানে আপনি আমি সেখানে। আর আমার চোখের সামনে তো আপনাকে আমি মরে যেতে দিতে পারি না। রিয়া বলল, তাই বলে তুমি নিচে লাফ দিয়েছো? আমি বললাম, ম্যাম, এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। রিয়া কান্না কান্না সুরে বলল, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব এর ভাষা খুঁজে পাচ্ছি না। জানো, আমি যখন নিচে পড়ে যাচ্ছিলাম তখন আমার কারো কথা মনে হয় নাই, কিন্তু অবাক করার বিষয় তখন আমার চোখের সামনে দীপুর মুখটা ভেসে উঠলো। আমি এটা বুঝলাম না, এতদিন পর ওকে কেনই বা আমি দেখলাম। আমি জানতাম আমি মারা যাব, ভাবছিলাম বাঁচতে পারবো না, কিন্তু তোমার কারণেই বেঁচে গেলাম। আমি এখন বুঝতে পারছি সেই দিন দীপুকে আমার একা রেখে যাওয়া উচিত হয় নাই। মনে মনে বললাম, কেবল মাত্র তো শুরু, তবে এখান থেকে যদি বেঁচে বাসায় ফিরতে পারি আমি নিশ্চিত তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারবা না। রিয়া আমার হুঁশ ভাঙিয়ে বলল, আমরা এখন কোথায় আছি? আমি ভাঙা ভাঙা সুরে বললাম, আর বলিয়েন না ম্যাম, ভেসে ভেসে এমন এক জায়গায় চলে আসছি কোথাও কোনো মানুষ নেই, সব জায়গা একদম জনশূন্য হয়ে আছে। সাঁতার কেটে এখানে আপনাকে নিয়ে আসতে আসতে আমার শরীরে সবটুকু শক্তি কমে গেছে। এখন যে এখান থেকে উঠবো তারও শক্তিটুকু আমার ভিতরে নেই। রিয়া ওর ঠোঁটে হাত দিয়ে বলল, আমার ঠোঁটগুলো এমন হয়ে আছে কেন? আমি তো পানিতে ছিলাম, এমন হওয়ার তো কথা জীবনেও ছিল না। আমি লজ্জা পেয়ে বললাম, আপনাকে বাঁচাতে সারাদিন আমার মুখ দিয়ে। রিয়া আমাকে চুপ করিয়ে দিয়ে বলল, তাই বলে তুমি এটা করবে? আমি বললাম, সরি ম্যাম, এছাড়া আপনাকে আমি বাঁচাতে পারতাম না, আর তেমন কোনো উপায় ছিল না আমার কাছে। রিয়া আবার মন খারাপ করে আমার পাশে বসে বলল, তোমার না একটা পরিবার আছে, আমার জন্য তো মরতে বসেছিলে। আমি বললাম, জানেন ম্যাম, কিছু কিছু মানুষের জন্য নিজের জীবনটাও বিলিয়ে দিতে কোনো আফসোস থাকে না। থাক, এসব কথা বাদ দেন, আপনি বুঝবেন না। রিয়া বলল, আচ্ছা চলো সামনে গিয়ে দেখি কি আছে কপালে। আমি দাঁড়াতে না পেরে বললাম, ম্যাম একটু ধরবেন? রিয়ার হাত ধরে আমি উঠে দাঁড়ালাম। যেতে যেতে রিয়া বলে উঠলো, এই চাঁদের আলো মনে হচ্ছে যেন আজকে আমি প্রথমবার কাছ থেকে দেখতে পেরেছি, অনেক ভালো লাগছে আমার। রিয়ার সাথে আমিও বলে উঠলাম, ম্যাম একদম ঠিক কথা বলেছেন, আমারও অনেক ভালো লাগছে। রিয়া মন খারাপ করে বলল, তবে আজকের দিনে আমার পাশে সাইমন থাকলে খুব খুশি হতাম। আমি আবার রিয়াকে প্রশ্ন করলাম, সাইমন থাকলে আপনাকে যখন নিচে পড়ে যেতে দেখতো তখন কি সেও লাভ দিত? এটা বলতে রিয়া মুখটা কালো করে ফেললো। ওর মুখে কোনো কথা নাই, চুপ করে সামনের দিকে হাঁটতে লাগলো আমাকে নিয়ে। আর হঠাৎ করে বলে উঠলো, সবাই তো আর তোমার মতো হতে পারে না,
পাহাড়টা এতটা উঁচু নয়, উঠতে বেশি কষ্ট হয় নাই। রিয়া আর আমি পাহাড়ের উপরে উঠলাম। নিচে তাকিয়ে রিয়া মাটিতে বসে পড়লো। আমি ওর কাছে বসে বললাম, কি হয়েছে ম্যাম, হঠাৎ করে আপনি বসে পড়লেন? রিয়া বলল, আমরা বুঝি আর বাঁচতে পারবো না, কোথাও কিছু নেই, সবখানে জনশূন্য, কি খেয়ে বেঁচে থাকবো, আর কোথায় বা যাবো আমরা? আমি বললাম, আমাদের গন্তব্যের ঠিকানা ছিল অজানা, আর এখন কোথায় বা যাবো, কিভাবে বেঁচে থাকবো সেটাও আমাদের অজানা। তবে এখন এটা বলতে পারি ম্যাম, আমাদের বাঁচার জন্য লড়াই করতে হবে, যেটাকে বলে বেঁচে থাকার লড়াই। রিয়া আবার দাঁড়িয়ে বলল, তাই তো দেখতে পাচ্ছি, মনে হয় তাই করতে হবে। তবে তুমি আমাকে আর ম্যাম বলবে না, আমার নাম ধরে ডাকতে পারো, এখানে তো আর তেমন কেউ নেই, শুধু তুমি আর আমি। আমি বললাম, কিন্তু আমি কিভাবে আপনার নাম ধরে ডাকবো? এটা তো হয় না, আপনি কই আর আমি কই? রিয়া বলল, আমার জন্য কোনো কিছু চিন্তা না করে নিচে লাফ দিয়েছো আমাকে বাঁচাতে, এটাই তো অনেক। তোমাকে বন্ধু বানানো বলতে পারো আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি বললাম, আজকে বিপদে পড়ছেন দেখে এজন্য আমাকে বন্ধুর অফার দিচ্ছেন, তাই না? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি এমনটা ভাবি নাই যে আমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে সে আমাকে ম্যাম বলবে, এটা তো কখনো হতে পারে না। আমি বললাম, আচ্ছা এসব বাদ দেন, আশেপাশে তাকিয়ে দেখেন তো খাবারের মতো কিছু আছে কিনা। রিয়া আমাকে হাত দিয়ে ধরে বলল, চলো একসাথে খোঁজাখুঁজি করি, আমারও তো অনেক ক্ষুধা পেয়েছে। হঠাৎ দূরে একটা পেয়ারা গাছ দেখতে পেলাম, অনেক বড় বড় আছে পেয়ারাগুলো। গাছের নিচে গিয়ে বললাম, এখন তাহলে কি করবেন ম্যাম? আমি তো গাছে উঠতে পারবো না, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। রিয়া রেগে বলল, আবার ম্যাম? আমি বললাম, আচ্ছা সরি। রিয়া, হয়েছে? রিয়া খুশি হয়ে বলল, হয়েছে মানে? দৌড়াবে? আচ্ছা তুমি আমাকে সাহায্য করো, আমি গাছে উঠছি। আমি বললাম, পারবে তুমি রিয়া? রিয়া আমার দিকে মুখ ফিরিয়ে বলল, অবশ্যই পারবো, জীবন যুদ্ধে বাঁচতে হবে না? আমি রিয়াকে কিছু সাহায্য করলাম, আর রিয়া গিয়ে গাছে উঠে পেয়ারা পাড়তে লাগলো। অনেকগুলো পেয়ারা পেরে রিয়া আবার নিচে নেমে বলল, আজকে রাতের জন্য চলবে না? আমি বললাম, রাতটা চলে যাবে। রিয়া বলল, এখানে তো আর তেমন কিছু নেই ঘুমানোর মতো, চলো ওই গাছের নিচে গিয়ে বসি। আমি রিয়ার কথা শুনে ওর সাথে গিয়ে বসলাম। রিয়া আমার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখেই বসলো। খেতে খেতে রিয়া বলল, এমন একটা পরিস্থিতিতে যে পড়বো কখনোই ভাবি নাই। ছোট থাকতে একটা মুভি দেখতাম।